এইচএসসি ফাংশন নিয়ে ইনশাল্লাহ এই ক্লাসের পরে আর কোনো প্রবলেম থাকবে না। এই ছোট্ট ক্লাসে বেসিক সহ ফাংশনের প্রত্যেকটা এমসিকিউ এমনভাবে আমরা তোমাদেরকে দেখাবো যাতে তুমি লিটারালি 5 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ হচ্ছে তুমি ফাংশনের এমসিকিউ সলভ করতে পারো। এতে করে তোমার ম্যাথের এমসিকিউ একদম সেরা একটা পরীক্ষা হবে। তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো প্রথমে এফ অফ এক্স এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। ফাংশনটির স্কেচ কোনটি? আচ্ছা, এটা ঢাকা বোর্ডে আসছিল, তো এখানে স্কেচ বলতে আসলে লেখচিত্র বা গ্রাফকে বোঝানো হচ্ছে সহজ কথায় যদি বলি। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে এই ফাংশনটার লেখচিত্র বা স্কেচ এটা বুঝতে গেলে আগে আমরা ছোট্ট করে এই যে এখানে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। তুমি এফ অফ এক্সকে তুমি মনে মনে হচ্ছে ওয়াই ধরো, তাহলে ফাংশনটা কি হইলো? তাহলে এটা জিনিসটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো এই লেখচিত্রে 4টা অপশন আছে, 4টা অপশন। এটা হচ্ছে এক্স অক্ষ। বলো তো এক্স অক্ষের উপরে আমরা সারা জীবন কি জানি? এক্স অক্ষের উপরে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে তোমার 0 হয়। তাহলে এক্স অক্ষের উপরে তোমার কি হয়? ওয়াইয়ের মান 0 হয়। তাহলে ওয়াইয়ের মান 0 ধরো এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা দেখব। তাহলে এক্স অক্ষের উপরে হচ্ছে ওয়াইয়ের মান 0 ধরো, তাহলে ওয়াইয়ের মান 0 ধরলে তাহলে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এক্স প্লাস 3 হোল স্কোয়ার। বাকিটা তুমি নিজেই বুঝতেছো, উভয় পক্ষে রুট করো, বর্গমূল করো, তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান হচ্ছে -3। তার মানে ওয়াইয়ের মান 0 হইলে এক্স এর মান -3। দ্যাট মিনস এই লেখচিত্রটা -3,0 বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স এর মান -3, ওয়াইয়ের মান 0, তাহলে -3,0 বিন্দু দিয়ে যায়। বলো -3,0 কোন দিকে? দেখো এই যে এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে 3 ঘর বামে যাও, মূল বিন্দু থেকে 3 ঘর বামে গেলে হচ্ছে -3, আর এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মান 0, এটাই হচ্ছে আমাদের -3,0। দেখো এই -3,0 দিয়ে হচ্ছে এই লেখচিত্রটা যাচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার, কারণ এটা -3,0 বিন্দু দিয়ে যাওয়া লাগবে। এক্স এর মান -3, ওয়াইয়ের মান 0, তাহলে আমরা জানি যে -3 মানে 3 ঘর বামে যাব, আর ওয়াইয়ের মান হচ্ছে 0 মানে এটা এক্স অক্ষের উপরে হবে, তাহলে এই যে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা দিয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বি নম্বরটা, তাহলে লেখচিত্র বি। ওকে, এরপরে আসো এফ অফ এক্স ফাংশনটি নিম্নরূপে সংজ্ঞায়িত। এখানে 3টা শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে এই যে এইটুকু, প্রথম শর্তটা হচ্ছে এইটুকু যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ মাইনাস এক্স যখন 0 থেকে এক্স এর মান বড়, আবার এক্স এর থেকে হচ্ছে হাফ বড়। অর্থাৎ এক্স এর মান যখন 0 থেকে বড় কিন্তু হাফের থেকে ছোট, তখন ফাংশনটা হচ্ছে এরকম। আবার এক্স এর মান যখন এক্স এর মান হাফ, তখন ফাংশনটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, তখন ফাংশনটা হচ্ছে হাফ। আবার এক্স এর মান যখন হাফের থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, তখন ফাংশনটা হচ্ছে হাফ মাইনাস এক্স। এটা হচ্ছে 3টা শর্ত আর কি। ঠিক আছে, তাইলে হইলে বলছে তাহলে এফ অফ হচ্ছে তোমার হাফের মান হচ্ছে তোমার কত? তাহলে এফ অফ হাফের মান হচ্ছে তোমাকে কত বের করতে বলছে? তাহলে এফ অফ হাফ বলো। তাহলে এফ অফ এক্স এর জায়গায় যখন আমরা এফ অফ হাফ বসাবো, তাহলে সহজ কথায় যদি শর্টকাট বলি, এখানে এক্স এর মান হচ্ছে হাফ। দেখো কোশ্চেনে বলাই আছে এক্স এর মান হাফ হলে ফাংশনটার মান হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ, অপশনে নাই। আর যদি অ্যান্সারটা এরকম হইতো যে এফ অফ 1/4, ধরো হাফের জায়গায় যদি বলতো 1/4, যে এফ অফ 1/4 এর মান কত, তাহলে তখন চিন্তা করবা যে এমসিকিউ এর শর্টকাট যে এক্স এর বদলে আসলে 1/4 চিন্তা করবা। তো 1/4 মানে কি? 0.25। 1/4 মানে হচ্ছে 0.25। তো 0.25 কার মধ্যে পড়ছে বলো তো? 0.25 কিন্তু তখন এই যে এই রেঞ্জের মধ্যে পড়ছে, যে দেখো 0.25 কিন্তু 0 থেকে বড়, কিন্তু হাফ মানে কিন্তু 0.5 এর থেকে ছোট। তখন দেখবে এক্স এর মান যদি তাহলে এটা বলে, অর্থাৎ 0.25 বলে, তখন এটা এই শর্তের মধ্যে পড়ছে যে 0.25 হচ্ছে তোমার 0 থেকে বড় কিন্তু হাফ বা 0.5 এর থেকে ছোট, তখন এই শর্ত, তখন এই যে এক্স এর মান তাইলে এই যে 1/4 এখানে বসাবা, তখন এফ অফ 1/4 কত হবে আমি একটু দেখায় দিই। তখন এফ অফ 1/4 হবে, তাহলে বুঝতেই পারতেছো এই শর্তের মধ্যে পড়ছে, তাহলে এই শর্তে এক্স এর মান 1/4 বসাও, তাহলে তখন এখানে সামনে আছে হাফ, তাহলে হাফ মাইনাস ওই যে এক্স এর মান হচ্ছে 1/4, তাহলে হাফ থেকে 1/4 বিয়োগ করলে আরেকটা 1/4 পাওয়া যায়, তাহলে তখন অ্যান্সার হবে 1/4। বুঝছো? যেমনে প্রশ্ন তেমনে অ্যান্সার। ওকে, সাইন 2θ এর রেঞ্জ কত? আচ্ছা, রেঞ্জ কি, তারপরে হচ্ছে তোমার ডোমেইন কি, সহজ কথায় তোমাকে বলি। রেঞ্জ হচ্ছে এইখানে তুমি চলকের মান যা বসাইতে পারবা সেটাকে হচ্ছে মানে সেইটা হচ্ছে তোমার ডোমেইন, আর রেঞ্জ হচ্ছে তোমার পুরা জিনিসটার মান যেটা, সেটা হচ্ছে রেঞ্জ। আমি তোকে একটা সহজ কথা যদি বলি, ধরো এখানে আমি এক্স দিয়ে বুঝাই, তাহলে তুমি বুঝবা। ধরো এটা সাইন 2θ না, মনে করো এটা হচ্ছে সাইন 2x, তাহলে এই সাইন 2x এটাকে আমি মনে মনে ওয়াই ধরি, যে এই সাইন 2x মানে হচ্ছে ওয়াই। তাইলে এখানে এক্স এর আমি যেই সকল মান বসাইলে এই পুরা ফাংশনটার হচ্ছে কোনো না কোনো একটা বাস্তব মান আসবে, এক্স এর ওই মানগুলোকে তোমার বলা হচ্ছে ডোমেন। ফাংশনের ডোমেন রেঞ্জটা একটু শর্টকাট করে বুঝে নাও। তার মানে ডোমেন মানে হচ্ছে এক্স এর মান, সহজ কথায় যদি বলি, তাহলে ডোমেন মানে হচ্ছে আসলে কোনো একটা ফাংশনের এক্স এর মান। আর
এই ডোমেন মানে এক্স এর মান, তাহলে সেই এক্স এর মান বসানোর পরে এই পুরা ফাংশনটার যেই মান পাওয়া যাবে সেটাই হচ্ছে ওয়াই, এই ওয়াই এর মানটাকেই বলে তোমার রেঞ্জ। তার মানে এক্স এর মান বসানোর পরে পুরা ফাংশনটার যেই মান পাওয়া যায় সেটাই হচ্ছে রেঞ্জ তথা ওয়াই, তার মানে রেঞ্জ হচ্ছে আসলে ওয়াই এর মান। তাহলে সহজ কথায় বুঝছো, তাহলে এক্স এর আমি যেই সমস্ত মানগুলা বসাইতে পারবো, এক্স এর যেই সমস্ত মানগুলা বসাইলে আমার এই ফাংশনটার কোনো না কোনো একটা রিয়েল ভ্যালু পাবো, এক্স এর ওই মানগুলারে তোমার বলা হচ্ছে ডোমেন। আর এক্স এর ওই মানগুলা বসানোর পরে এই পুরা ফাংশনটার আমি যেই মান পাবো অর্থাৎ ওয়াই এর মান পাবো, ওইটাকে তোমার বলা হচ্ছে রেঞ্জ, সহজ কথায় যদি বলি। তাইলে এখানে এক্স এর জায়গায় থিটা আছে, একই কথা, তাহলে এটা রেঞ্জ চাইছে, তাহলে রেঞ্জ মানে কি ওয়াই এর মান, তাহলে সাইন 2 থিটা এটাকে মনে মনে ওয়াই ধরো, তাহলে ওয়াই এর মানটাই হচ্ছে রেঞ্জ। বলো সাইনের কোনো গ্রাফ, বলো এটা সর্বোচ্চ মান কত, এটা সর্বোচ্চ মান সাইন যাই থাকুক, সাইন 2 থিটা থাকুক, সাইন 2 গরু থাকুক, সাইন 2 হাতি থাকুক, সাইন 2 সখিনা থাকুক, যাই থাকুক, এই সাইনের পুরাটার মান সবসময় হচ্ছে সর্বোচ্চ মান 1 হয়। তোমরা ছোটবেলায় পড়ছো সাইন যে কোনো কিছুর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 1 হয়, অর্থাৎ 1 বা 1 থেকে ছোট হয়, আর এটা সর্বনিম্ন মান হচ্ছে তোমার -1 থেকে বড় বা -1 সমান হয়, বুঝছো? তাহলে দেখো এখানে y বলতে পুরা সাইন 2 থিটা, তাহলে আমরা জানি যে সাইন যুক্ত কোনো একটা ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1, এর মধ্যেই সাইনের মান থাকে, তার মানে সাইনের রেঞ্জ হচ্ছে, তাহলে y এর মানের, তাহলে y এর মানটাই রেঞ্জ, তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে -1 এর সমান বা তার থেকে বড় কিন্তু +1 এর সমান বা তার থেকে ছোট। এখন এই -1 +1 এটাকে, এগুলো হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কেন? কারণ দেখো এখানে -1 এর সমান বা তার থেকে বড় আর 1 এর সমান বা তার থেকে ছোট হতে পারে, এটাকে লেখার নিয়ম হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কখন হবে? যখন মানগুলা সমান হবে। এটা কিন্তু -1 এর থেকে বড় হইতে পারে বা -1 এর সমান হইতে পারে, তো যেহেতু সমান হইতে পারে তার মানে -1 এ এখানে একটা বদ্ধ ব্যবধি পাবা। বদ্ধ ব্যবধিকে লেখার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট। সেম ভাবে 1 এর সমান বা 1 এর থেকে ছোট হইতে পারে, যেহেতু এটা 1 এর সমান হইতে পারে তাহলে 1 এর মধ্যেও একটা বদ্ধ ব্যবধি আছে, তাহলে কমা দিয়ে 1 লেখো, এটাও বদ্ধ ব্যবধি। তাহলে এই জিনিসটাকে এমনি লেখে -1, 1 দুই পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট, যখন দেখবা ইকুয়াল থাকলেই দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, সহজ কথা। তাহলে এটা হবে হচ্ছে এই যে এটা -1, 1 থার্ড ব্র্যাকেট। আমি কি বুঝাইতে পারছি? তাহলে রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান, তো ওয়াই মানেই সাইন 2 থিটা, সাইনের যে কোনো কিছুর মান -1 থেকে +1 এর মধ্যে হয়, আর যেহেতু -1 এর সমানও হইতে পারে তাহলে -1 একটা বদ্ধ ব্যবধি দিতে হবে থার্ড ব্র্যাকেট, আবার 1 এর সমান হইতে পারে এই জন্য 1 এও একটা বদ্ধ ব্যবধি দিতে হবে, তার মানে এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হবে -1, 1 থার্ড ব্র্যাকেট। এটা মানে এই যে এটা বুঝায়, ঠিক আছে? বুঝছো? আর যদি এখানে সমান না থাকতো, আমি তোমাদেরকে বুঝাই দিই, এটা তোমার কাজে লাগবে, যদি এখানে সমান না থাকতো, এই সমান চিহ্নটা যদি না থাকতো, কথার কথা যদি এরকম হইতো যে -1 থেকে হচ্ছে তোমার বড় আর হচ্ছে 1 এর থেকে ছোট, যদি সমান না থাকতো, কথার কথা বলতেছি, সমান না থাকতো, তখন এটা হচ্ছে তোমার খোলা ব্যবধি। এই সমান চিহ্নটা না থাকলে এটাকে বলে খোলা ব্যবধি। খোলা ব্যবধিকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখে, খোলা ব্যবধিকে তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখে, তখন অ্যান্সারটা হইতো এই যে -1 সমান না তাহলে এটাও খোলা, 1 এর সমানও না তাহলে এটাও খোলা। খোলা ব্যবধি হচ্ছে হইলে এটা অ্যান্সার হইতো, এটা অ্যান্সার হইতো, কিন্তু এটা তো আসলে খোলা ব্যবধি না, বদ্ধ ব্যবধি হবে, কারণ -1 বা 1 এর সমানও হইতে পারে। তুমি জানোই তো, বলো সাইন 0 মান কত? 0। সাইন 90 ডিগ্রির মান কত? 1 না? তাহলে 1 এর সমান হইতে পারে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তাহলে একটু খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধির বেসিকটাও একটু পড়ায় ফেললাম, একটু মাথায় রাখো, এগুলো ফাংশনে লাগবে। তাহলে f of x is equal to sin x, বলছে এই ফাংশনটির ডোমেন, আচ্ছা তাহলে মাত্রই পড়াইছি কোন একটা ফাংশনের ডোমেন বলতে বোঝায় হচ্ছে x এর মান, তাহলে x এর আমি যেই সমস্ত মান বসাইতে পারবো সেটাকেই বলে কোন একটা ফাংশনের হচ্ছে ডোমেন। বলো সাইন এক্স এর ক্ষেত্রে এক্স এর মান আমি দুনিয়ার যে কোনো কিছু বসাইতে পারি, আমারে বলো তো, এখানে এক্স এর মান কিন্তু আমি দুনিয়ার যে কোনো কিছু হচ্ছে আসলে আমি বসাইতে পারি, তাই না? এটা আমরা সবাই জানি যে এখানে দুনিয়ার যে কোনো কিছু আমরা বসাইতে পারি এক্স এর মান। এক্স এর মান 0 বসাও, -30 ডিগ্রি বসাও, কথার কথা বলতেছি, বা রেডিয়ানে যদি বসাও 0, পাই, -পাই, -2 পাই, 3 পাই, হাবিজাবি তুমি যে কোনো বাস্তব মান বসাইতে পারবা। তাহলে আমরা জানি যে এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসানো সম্ভব, তাহলে এক্স এর মানকেই তো ডোমেন বলে, তার মানে ডোমেন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, মানে অল রিয়েল নাম্বার। আর দিয়ে বোঝায় অল রিয়েল নাম্বার বা যে কোনো বাস্তব সংখ্যা, তার মানে 1 নম্বরটা ঠিক আছে, বুঝছো? ডোমেন মানে এক্স এর মান, তো এখানে তুমি এক্স এর কিন্তু যে কোনো মান বসাইলেও কিন্তু ফাংশনটার কোনো না কোনো মান পাবা। তাহলে এক্স এর আমি সকল বাস্তব মান বসাইতে পারতেছি, তার মানে পাই, -পাই, 0, +পাই, +2 পাই, +3 পাই, -2 পাই, -3 পাই, যে কোনো মান বসাইতে পারতেছি, তার মানে এখানে এক্স এর সকল বাস্তব মান বসানো যায়, তার মানে এক্স এর মানই হচ্ছে ডোমেন, তার মানে ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ ডোমেন ইজ ইকুয়াল টু অল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের সেটকে আর দিয়ে প্রকাশ করে, বাস্তব সংখ্যার সেটকে, শেষ। তাহলে এটা বুঝছি, 1 নম্বরটা হবে। এবার আসো রেঞ্জ, রেঞ্জও বুঝে ফেলছি। এই পুরাটাকে ওয়াই ধরো, সাইন এক্স, এটারে পুরাটারে ওয়াই ধরো, সহজ কথায় যদি বলি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এই ওয়াই এর মানটাই হচ্ছে রেঞ্জ। তো তুমি জানো যে সাইন যুক্ত কোনো একটা ফাংশনের
মান সবসময় হচ্ছে তোমার -1 থেকে +1 মধ্যে হয়, তাহলে এটা রেঞ্জ হচ্ছে ওই যে একটু আগে মাত্রই দেখাইলাম বদ্ধ ব্যবধি হবে -1 1, আবার এদের সমান হতে পারে, সমান হওয়া মানে বদ্ধ ব্যবধি থার্ড ব্র্যাকেট হবে, তাহলে এটাই হচ্ছে y এর মান এর মধ্যেই থাকবে, এটাই হচ্ছে রেঞ্জ, y এর মানটাই হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ দেখো এটাই লেখছে -1, 1 বদ্ধ ব্যবধি, ঠিক আছে 2 নম্বরটা হইতে পারে। 3 নম্বরটা বলছে লেখচিত্র y অক্ষের সাপেক্ষে প্রতিসম। আচ্ছা sin x এর গ্রাফ কি y অক্ষের সাপেক্ষে প্রতিসম? চলো আমরা একটু দেখি sin x এর গ্রাফ, ঠিক আছে যারা চিনো তারা জানো sin x এর গ্রাফটা হচ্ছে এই দিকে এইরকম আর এই দিকে গেলে এইরকম। তো বলো তো এটা কি y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়েছে? এই যে এটা y, বলো y অক্ষের সাপেক্ষে কি এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে? হয় নাই তো, এটা উপরে এটা নিচে চলে গেছে, হলো না তো। প্রতিসম হইলে কি হইতো? প্রতিসম হইলে এইরকম হইতো গ্রাফটা, এটা উপরে এটা উপরে হইতো, আবার এটা নিচে এটাও নিচে। আমার কথাটা বুঝছো? যদি এটা প্রতিসম হইতো তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম না হয়ে যে এই পাশটাও এরকম হইতো, ওইটার মতোই হইতো, যে এটা এখানে উপরে তাহলে এই পাশের এটা উপরে, আবার এটার এখানে নিচে y অক্ষের সাপেক্ষে তাহলে এটাও নিচে হইতো, বুঝছো? তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম হইলে অ্যাকচুয়ালি এরকম হইতো, বাট বাস্তবে তো এরকম না, এই জন্য এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম নয়। তাহলে 3 নম্বরটা হবে না, তাহলে 3 নম্বরটা হচ্ছে হবে না, ঠিক আছে বুঝছো? প্রতিসম মানে হচ্ছে আয়নায় প্রতিবিম্ব তৈরি হবে, তো তুমি নিজেই বুঝতেছো এই অংশটার প্রতিবিম্ব কিন্তু এটা না, তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। আর মনে রাখবা cos x এর গ্রাফ কিন্তু y অক্ষের সাপেক্ষে প্রতিসম, cos x এর গ্রাফ y অক্ষের সাপেক্ষে প্রতিসম। তুমি ছবি আঁকলেই দেখতে পারবা, মনে হবে যে আয়নার জন্য একটা প্রতিবিম্ব দেখতেছো। আমি যদি জাস্ট নর্মালি দেখাই, বেসিকের জন্য দেখাই, y অক্ষ মানে y অক্ষের সাপেক্ষে cos x এর গ্রাফ প্রতিসম হয়। দেখো এই যে cos x কিন্তু 1 থেকে শুরু হয়, কারণ cos 0 এর মান কিন্তু 1। দেখো cos 0 অর্থাৎ x এর মান 0 হলে y এর মান কিন্তু 1 আসতেছে, cos 0 মানে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু হবে, তাহলে এটারে যদি ওই পাশে নেই দেখো এই যে এরকম হবে। এইবার দেখো এবার কিন্তু y অক্ষ বরাবর যদি কোনো আয়না রাখো, আয়না রাখলে দেখবা ঠিক এই জিনিসটার প্রতিবিম্ব কিন্তু এটা, বা ঠিক এই জিনিসটার প্রতিবিম্ব এটা, এটাও উপরে এটাও উপরে, এটাও নিচে এটাও নিচে। তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম হচ্ছে তোমার cos x এর গ্রাফটা, কিন্তু sin x এর গ্রাফটা প্রতিসম নয়। শেষ। কোন লেখচিত্রটি হচ্ছে তোমার ফাংশন? আচ্ছা এটা বোঝানোর জন্য একটা চমৎকার জিনিস, আমি থিওরিটিক্যালে ঢুকতেছি না, থিওরির ভিতরে ঢুকতেছি না, এমসিকিউর জন্য আমি জাস্ট ট্রিক্স বলতেছি। ফাংশন হওয়ার শর্ত হচ্ছে, ফাংশন হওয়ার তুমি এমসিকিউ ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য একটা জিনিস মনে রাখলেই হবে, যে ফাংশন হওয়ার শর্ত হচ্ছে এক্স এর জন্য দুইটা ওয়াই থাকা যাবে না, অর্থাৎ এক্স এর জন্য ওয়াই এর মান দুইটা থাকা যাবে না। তাহলে এক্স এর জন্য ফাংশন হওয়ার শর্ত, তাহলে এক্স এর জন্য দুটি ওয়াই থাকবে না, এই কথাটা মাথায় ঢুকায় ফেলো। আমি কিন্তু আবারও বলতেছি এটা হচ্ছে এমসিকিউ কনসেপ্ট আর কি, এটা পুরোপুরি থিওরিটিক্যালি এভাবে এক্স ওয়াই না, আসলে এখানে আমার ব্যাপার থাকে, ডোমেন, তারপরে হচ্ছে ডোমেনের হচ্ছে ছবি, অনেক নাম আসে, এখানে অত কিছু লাগবে না এমসিকিউর জন্য। তাহলে জাস্ট ফাংশন হওয়ার শর্ত কি, যে এক্স এর জন্য দুইটা ওয়াই থাকবে না। এটাকে তুমি মনে রাখার টেকনিকটা এমনি করতে পারো, এভাবে চিন্তা করতে পারো, যেখানে এক্স হচ্ছে সন্তান আর ওয়াই হচ্ছে মা। বলো একটা সন্তানের কি কখনো দুইটা মা থাকতে পারে নর্মাল সিচুয়েশনে? যে একটা সন্তান তার দুইজন জন্মদাত্রী মা আছে, এটা কি সম্ভব? সম্ভব না, ব্যাপারটা এরকম। তাহলে এক্স সন্তান, একটা সন্তানের যেমন দুইটা মা হয় না, ঠিক সেইভাবে হচ্ছে এক্স এর জন্য দুইটা ওয়াই থাকবে না, এটা হইলেই সে ফাংশন হবে, এটাই হচ্ছে ফাংশনের শর্ত, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আলটিমেটলি কি ফাংশনের শর্ত। তাহলে এটা যদি তোমার ফাংশনের শর্ত হয়, তো চলো তাহলে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তাহলে বলো এটা কি ফাংশন? তাহলে এবার তুমি নিজেই বুঝতেছো এটা ফাংশন হবে না, কারণ এখানে এক্স এর মান যদি আমরা জানি কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার প্রত্যেকটা পয়েন্টে এক্স কিন্তু সমান। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকলে এখানে এক্স সমান, দেখো এক্স এর সমান মানের জন্য তুমি দুইটা ওয়াই পাচ্ছ, এখানে একটা ওয়াই পাচ্ছ, এখানে একটা ওয়াই পাচ্ছ, হবে না তো? এক্স এর জন্য দুইটা ওয়াই থাকবে না তো, কিন্তু তুমি এখানে পাচ্ছ দেখো এক্স এর একই মানের জন্য, কারণ আমরা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে এক্স এর একটাই মান, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে কিন্তু এখানে এক্স এর মান একই, ওই যে এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক হয় ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ এখানে এক্স এর মান ফিক্সড। তাহলে এক্স এর দেখো একই মানের জন্য তুমি এখানে দুইটা ওয়াই পাচ্ছ, এটা ফাংশন হবে না। সেম এখানে তুমি যদি এক্স এর একটা মান চিন্তা করো, এক্স এর একটা মানের জন্য দেখো দুইটা ওয়াই পাচ্ছ, এখানে একটা ওয়াই পাচ্ছ, এখানে একটা ওয়াই পাচ্ছ, এটাও হবে না। এখানে চিন্তা করো এক্স এর একটা মানের জন্য এখানে ওয়াই এর অনেকগুলো মান আছে, দেখো এই যে এই বরাবর যাও, এক্স এর মান সেম একটা মান, কিন্তু এর জন্য দেখো এটা ওয়াই অনেকগুলো ওয়াই আছে, এটা কিচ্ছু হবে না, কিন্তু এটা হবে, কারণ এখানে দেখো এক্স এর একটা মানের জন্য দেখো এই যে ওয়াই এর একটা মানই পাওয়া যায়, বা এই যে দেখো এখানে এক্স এর আরেকটা মানের জন্য একটাই ওয়াই পাওয়া যায়। তাহলে দেখছো, তাহলে এক্স এর একটা মানের জন্য কিন্তু এখানে দুইটা ওয়াই পাওয়া যাচ্ছে, এখানেও দুই তিনটা ওয়াই পাওয়া যাচ্ছে, এখানে অনেকগুলো ওয়াই পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে দেখো এক্স এর একটা মানের জন্য একটাই ওয়াই, আবার এক্স এর ভিন্ন আরেকটা মানের জন্য আরেকটা ওয়াই, তাহলে এটাই একমাত্র ফাংশন। তাহলে লেখচিত্র ডি হচ্ছে তোমার ফাংশন, ঠিক আছে? বুঝছো? এই হচ্ছে ব্যাপার, এই বেসিকটা কিন্তু লাগবে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এক্স প্লাস 3 হলে এফ অফ
এফ মাইনাস থ্রি, এটার মান কত। তাহলে এইগুলাকে বলে হচ্ছে সংযোজিত ফাংশন, এই জিনিসগুলোকে তোমার বলে হচ্ছে সংযোজিত ফাংশন। তো সংযোজিত ফাংশনের ক্ষেত্রে প্রথমে আগে ভিতরেরটার মান বের করো, আগে তুমি এফ অফ মাইনাস থ্রি এর মান বের করো। দেখো তাহলে এফ অফ এক্স যদি এত হয় তাহলে তুমি আগে এফ অফ মাইনাস থ্রি এর মান বের করো। এফ অফ মাইনাস থ্রি মানে কত, তাহলে এক্সের জায়গায় হচ্ছে মাইনাস থ্রি বসাও, তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি মানে শূন্য হয়ে যাবে। তাহলে এফ অফ মাইনাস থ্রি, তাহলে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসালে দেখো মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে শূন্য হয়ে যায়। তাহলে এফ অফ মাইনাস থ্রির মান শূন্য। তাহলে এফ অফ মাইনাস থ্রির মান যদি শূন্য হয় তাহলে এফ অফ, এবার দেখো তাহলে এফ অফ মাইনাস থ্রি, এটা মানে আসলে হচ্ছে এফ অফ জিরো, কারণ এফ অফ মাইনাস থ্রি মানে কিন্তু আসলে শূন্য। তাহলে এটার বদলে আমি জিরো বসাই, তার মানে এটা মানে আসলে এফ অফ জিরো। তাহলে তুমি এফ অফ জিরোর মান বের করো। তাহলে এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরোর মান বের করো, তাহলে এক্সের জায়গায় জিরো বসাও, তাহলে জিরো প্লাস থ্রি, তাহলে জিরো প্লাস থ্রি মানে থ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি। তাহলে এফ অফ মাইনাস থ্রির মান আসলে এফ অফ জিরোর সমান, তো এখানে এক্সের বদলে জিরো বসাও, তাহলে জিরো প্লাস থ্রি মানে থ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো সংযোজিত ফাংশন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়াই ইজ ইকাল টু রুট ওভার, এখানে রুট কিন্তু সবগুলোর উপরে আছে, আমি আবারও বলতেছি এখানে রুট কিন্তু পুরোটার উপরে আছে। ওয়াই ইজ ইকাল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, বলছে এই ফাংশনটার হচ্ছে ডোমেইন কত। আচ্ছা, এখানে আমাকে একটা সিম্পল জিনিস বলো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে কখনো কি তুমি দেখছো রুটের ভিতরের জিনিসটা যদি কোনো কারণে নেগেটিভ হয়, কথার কথা রুট ওভার নেগেটিভ, এটা কিন্তু অসংজ্ঞায়িত। ঠিক আছে, এটা কিন্তু বাস্তব সংখ্যায় কোনো মান আসে না। এখন তুমি আমার বলতে পারো ভাই এটা তো জটিল সংখ্যা, ঠিক আছে, বাট ডোমেন ফাংশন এগুলো তো বাস্তব সংখ্যার জন্য আমরা বের করি। তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে রুটের ভিতরে কোনো কিছুর মান নেগেটিভ হইলে সেটা হবে না। তাহলে এটা মাথায় রেখে তোমাকে ডোমেন বের করতে হবে। তাহলে এখানেও ভিতরে যাই থাকুক, তাহলে এটারে যদি ডোমেন হইতে হয়, তাহলে এটার যদি ডোমেন বের করতে হয় তাহলে ভিতরে কি আছে, রুটের ভিতরে কি আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এই দুইটার মান শূন্য হওয়া যাবে না, সরি শূন্য বলতেছি, নেগেটিভ হওয়া যাবে না। শূন্য হইলে সমস্যা নাই, রুট ওভার শূন্য মানে শূন্য, আলহামদুলিল্লাহ, মানে আমি বুঝাইছি যে এটা নেগেটিভ হওয়া যাবে না। তাহলে এই দুইটার জিনিসের মান নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না। তাহলে এই দুইটার গুণ ফলের মান নেগেটিভ হবে না। নেগেটিভ হবে না মানে কি, হয় শূন্য বা শূন্যর থেকে হচ্ছে বড় হইতে হবে। শূন্য হইলেও সমস্যা নাই, রুট ওভার শূন্য মানে শূন্য, বাস্তব মান পাওয়া যায়, সমস্যা নাই। তাহলে এই দুইটার মান নেগেটিভ হবে না মানে আলটিমেটলি হচ্ছে এরা শূন্যের থেকে, শূন্যের সমান বা শূন্যর থেকে বড় হইতে হবে। তার মানে এটা গ্রেটার অর ইকুয়াল জিরো হইতে হবে। শূন্য হইলেও সমস্যা নাই, শূন্যের সমান হইলেও সমস্যা নাই, অথবা শূন্যের থেকে বড় হইতে হবে। শূন্যর থেকে ছোট হওয়া যাবে না, মানে নেগেটিভ হওয়া যাবে না, এটা তো বুঝতেই পারতেছো। তাইলে ডোমেন তখনই পাবা যখন এই শর্তটা মেনে চলবে, বুঝছো, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এটা শূন্যের সমান বা শূন্য থেকে বড় হইতে হবে অবশ্যই ডোমেন বের করার জন্য। তাহলে এখন আসো, দুইটা বীজগাণিতিক রাশির গুণফলের মান কখন হচ্ছে তোমার শূন্য থেকে বড় হয় বলো। দুইটা বীজগাণিতিক রাশির হচ্ছে তোমার গুণফলের মান কখন শূন্য থেকে বড় হয় বলো, যখন এই দুইটার প্রত্যেকটা ধরো কোনো কারণে এটা মাইনাস হয়ে গেল, এই পুরাটার কোনো কারণে মাইনাস, এটাও যদি মাইনাস হয় বলো, মাইনাসে মাইনাসে প্লাস, শূন্য থেকে বড়, তাইলেও হইতে পারে, অথবা এটাও প্লাস এটাও প্লাস, এরকম হইলেও তোমার হতে পারে। আমার কথাটা বুঝছো, যে এই দুইটা বীজগাণিতিক রাশির গুণফল কখন শূন্য থেকে বড় হবে, যখন হয় দুইটাই মাইনাস হবে, কারণ দুইটা মাইনাস হলে আমার লাভটা কি, মাইনাসে মাইনাসে জিনিসটা প্লাস হয়ে যাবে, প্লাস মানে শূন্য থেকে বড়, অথবা দুইটাই প্লাস হইলে প্লাসে প্লাসে প্লাস শূন্য থেকে হচ্ছে বড়। এরকম সিচুয়েশন কখন হয় জানো, এরকম সিচুয়েশন তখনই হয় যখন এই দুইটাকে তুমি এখন একটু শূন্য ধরো, এই দুইটাকে আলাদা করে শূন্য ধরো। এক্স মাইনাস ওয়ানকে শূন্য ধরলে বলো এক্স এর মান কত পাওয়া যায়, এক্স মাইনাস ওয়ানকে শূন্য ধরলে এক্স এর মান কত পাওয়া যায়, ওয়ান পাওয়া যায়। এই শর্ত তখনই মেনে চলে যখন এক্স এর মান, তাহলে এক্স মাইনাস ওয়ানকে শূন্য ধরলে দেখো এক্স এর মান পাওয়া যায় হচ্ছে ওয়ান। ঠিক আছে, এগুলো শর্টকাট টেকনিক। আবার এখানে এক্স মাইনাস টুকে তুমি মনে মনে শূন্য ধরো, তাহলে কত পাবা, এক্স এর মান পাবা হচ্ছে টু। তাহলে এই দুইটার মধ্যে বড় মান কোনটা, এই দুইটার মধ্যে বড় মান হচ্ছে টু, ছোট মান হচ্ছে ওয়ান। তাহলে এই শর্ত তখনই মেনে চলবে যখন এক্স এর মানটা ছোটটার থেকেও ছোট হয়। যখন এক্স এর মানটা তোমার আলটিমেটলি কি হয়, ছোটটার থেকেও ছোট হয়। এক্স এর ছোট মান কত, ওয়ান। তাহলে এক্স এর মান যখন ছোটটার থেকেও ছোট হয়, তাহলে এক্স ইজ লেস অর ইকুয়াল ওয়ান। ইকুয়ালটা কেন আসছে, যেখানে ইকুয়াল আছে এই জন্য। তাহলে এটা তখনই মেনে চলবে যখন এক্স এর মান ছোটটার থেকেও ছোট হয়, অর্থাৎ এক্স ইজ লেস দ্যান ওয়ান, অথবা ইকুয়াল হইতে পারে, ইকুয়ালের জন্য, অথবা অথবা বা বড়টার থেকেও বড় হয়। কথাটা কি বুঝছো? তাইলে দুইটা বীজগাণিতিক রাশির গুণফল কখন শূন্য থেকে বড় হয়, এই দুইটা সিচুয়েশন হইলে। আর এই দুইটা সিচুয়েশন তখনই আসে যখন এই প্রত্যেকটাকে আলাদা করে শূন্য ধরে যদি এক্স এর দুইটা মান বের করো, তাহলে এই দুইটা মানের মধ্যে যেটা ছোট, এক্স এর মান যখন ছোটটার থেকেও ছোট হয়, অথবা এক্স এর মান যখন বড়টার থেকেও বড় হয়, এমনি মনে রাখবা, ছোটটার থেকেও ছোট হবে অথবা বড়টার থেকেও বড় হবে। এই দুইটা শর্তেই একমাত্র হচ্ছে তোমার হয় দুইটাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অথবা প্লাসে প্লাসে প্লাস হবে। তুমি করে দেখতে পারো, আমি তোমার এখন একটা এক্সাম্পল দিই। এক্স এর মান যদি একের থেকেও ছোট হয়, বলে একের থেকে ছোট মানে কি, শূন্য।
একের থেকে ছোট মানে কি শূন্য, আমি এখানে এক্স এর মান শূন্য বসায় দেখি তো এটা শূন্য থেকে বড় হয় কিনা। এক্স এর মান শূন্য বসাইলে শূন্য মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান, এখানে এক্স এর মান শূন্য বসাইলে শূন্য মাইনাস টু মানে মাইনাস টু, এই মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু, টু কি শূন্য থেকে বড়, বড়, তার মানে এটা মেনে চলছে, ঠিক আছে। আবার ধরো এক্স এর মান বড়টার থেকেও বড়, দুইয়ের থেকে বড় একটা মান নাও, তিন নাও, তাহলে তিন নিলে তিনের থেকে এক মাইনাস করলে কত হয় দুই, আবার তিনের থেকে দুই মাইনাস করলে কত হয় এক, তাহলে এটা প্লাস টু, এটা হচ্ছে প্লাস ওয়ান, প্লাস টু প্লাস ওয়ান, দেখো টু শূন্য থেকে বড়, তাহলে বুঝছো, তাহলে দুইটা ফাংশনের গুণফল কখন শূন্য থেকে বড় হয়, যখন এটা আলটিমেটলি এক্সকে শূন্য ধরে দুইটা মান পাইলে হয় ছোটটার থেকেও ছোট হবে নয়তো বড়টার থেকেও বড় হবে। আর ইকুয়াল আসছে কেন, যে এখানে ইকুয়াল আছে এই জন্য দিচ্ছি, তাহলে এই দুইটা শর্তের জন্য এটা ডোমেইন, তাহলে এই ডোমেন আমার চলে আসছে, এক্স এর মানই তো ডোমেন, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাকে যদি এখন আমি সংখ্যা রেখায় দেখাই তাহলে তুমি অপশনগুলো ভালো মতো বুঝতে পারবা। সংখ্যা রেখায় দেখাইলে তখন অপশনগুলো কি হবে জানো, এটাতে যদি আমি এখন সংখ্যা রেখায় দেখাই, সংখ্যা রেখায় দেখাইলে ধরো এটা হচ্ছে আমার জিরো, আচ্ছা জিরো দেখানোর দরকার নাই, একটা হচ্ছে ওয়ান, ধরো এটা আমার ওয়ান, এটা হচ্ছে আমার টু, এই হচ্ছে আমার সংখ্যা রেখা। তাইলে জিনিসটা কি, জিনিসটা হইলো এটা একের সমান বা একের থেকে ছোট, মানে একের থেকে ছোট মানে অসীম পর্যন্ত যাবে, একের থেকে ছোট মানে কত ছোট বলা নাই, তার মানে অসীম পর্যন্ত যাবে, তাহলে হয় একের সমান নয়তো একের থেকে ছোট, সংখ্যা রেখাটা বাম দিকে যাবে, অথবা দুইয়ের সমান বা দুইয়ের থেকে বড়, তাহলে দুইয়ের সমান বা দুইয়ের থেকে বড় মানে ডান দিকে চলে যাবে। তাহলে বলো তো এখানে সকল বাস্তব সংখ্যা, তার মানে এখানে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, শুধু এইটুকু বাদে এক থেকে দুইয়ের মধ্যে এই মানটা হবে না এক্স এর মান, বুঝতে পারতেছো, এক্স এর মান হয় এইরকম হবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, অথবা এখান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে, শুধু এটা হবে না। তার মানে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, আর কিন্তু আর এর মধ্যে কোন মানটা বাদ যাবে, এক থেকে দুই পর্যন্ত বাদ যাবে, এক থেকে দুই এটারে লেখে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে 1,2, এটাই মানে হচ্ছে এক থেকে দুই, তাহলে এক থেকে দুইয়ের মধ্যে বাদ যাবে, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা এক্সেপ্ট এই যে বাদ দিছে বাস্তব সংখ্যার সেট থেকে শুধু এক থেকে দুই এই পার্টটা বাদ দিছে, এক থেকে দুই বাদ যাবে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার, বুঝছো, এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো চমৎকার একটা জিনিস শিখলা, এগুলো বিসিএসও আসে, আমি রিসেন্টলি বিসিএস রিটার্ন দিছি, বিসিএস রিটার্নেও এরকম একটা কোশ্চেন আসছে, এটা ডোমেন বের করতে বলো, তাহলে এগুলো বুঝছো, এগুলো সারা জীবন কাজে লাগবে। এবার আসে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ, বলছে এটা একটা এক ফাংশন, সার্বিক ফাংশন, আর এফ অফ মাইনাস ফাইভ হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে নিচের কোনটি সঠিক। তো চলো আমরা একটু দেখি। আসলে প্রথম কথা হচ্ছে এটা আসলে হচ্ছে তোমার এরকম করে বলছে এক ফাংশন কিনা। আচ্ছা এক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে, মানে সহজ কথায় যদি বলি ম্যাথমেটিক্সে এক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে তুমি ধরে নিবা এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মান আছে, একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে এক্স টু, এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মান এখানে বসাবেন। তোমাকে শর্টকাট দেখায় এক ফাংশন বের করার এমসিকিউ তো শর্টকাট হচ্ছে এক্স এর তুমি দুইটা মান ধরে নেবে, একটা হচ্ছে এক্স ওয়ান একটা হচ্ছে এক্স টু, এই দুইটা মান এখানে বসাবা, এই দুইটা মান এখানে বসাইলে একটা পাবা হচ্ছে এক্স ওয়ান মাইনাস থ্রি, আরেকটা পাবা হচ্ছে এক্স ওয়ান মাইনাস ফাইভ, আবার এক্স টু বসাবা এই জায়গাটায়, তাহলে আরেকটা পাবা হচ্ছে এক্স টু মাইনাস থ্রি, আর এটা পাবা হচ্ছে এক্স টু মাইনাস ফাইভ। এখন এই দুইটা মানকে সমান ধরবা, আমি বুঝাইতে পারছি, এক্স এর দুইটা মান ধরবা, সেই দুইটা মান হচ্ছে আলাদা করে বসাবে, একবার এক্স ওয়ান বসাবো এক্স এর জায়গায়, আর একবার এক্স টু বসাবা, বসায় যেই দুইটা মান পাইছো এটাকে সমান ধরবা, সমান ধরে এখন সলভ করো, সমান ধরে সলভ করো, সলভ করলে দেখো এবার আর ই গুণ হবে, আর ই গুণ এটার সাথে এটা গুণ হইলে দেখো এক্স ওয়ান এক্স টু মাইনাস ফাইভ এক্স ওয়ান, আর ই গুণ, আমি এটার সাথে এটারে গুণ করতেছি, তাহলে একবার এটা দিয়ে এটা গুণ মাইনাস ফাইভ দিয়ে এটা ফাইভ এক্স ওয়ান, ঠিক আছে, তারপরে এটা দিয়ে এটা গুণ, তাহলে মাইনাস থ্রি এক্স টু মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 15 ইজ ইকুয়াল টু, এবার আর ই গুণ এটা দিয়ে এটারে গুণ, তাহলে এক্স ওয়ান দিয়ে গুণ করলে এক্স টু, তাহলে এক্স ওয়ান এক্স টু দেখো একটু কষ্ট করে, এক্স ওয়ান এক্স টু মাইনাস থ্রি এক্স ওয়ান, আর ই গুণ করতেছি, তারপর মাইনাস ফাইভ এক্স টু প্লাস হচ্ছে 15, ঠিক আছে। এইবার দেখো এক্স ওয়ান এক্স টু বাদ, দুই পক্ষ থেকে বাদ, ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে দেখো এই যে মাইনাস প্লাস 15 বাদ দুই পক্ষ থেকে, ঠিক আছে, তাহলে দেখো মাইনাস ফাইভ এক্স টু এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস ফাইভ এক্স টু থেকে মাইনাস থ্রি এক্স টু চলে গেলে হচ্ছে টু এক্স টু থাকে এই পাশে, টু এক্স টু, আবার এই মাইনাস ফাইভ এক্স ওয়ান কই পাশে নিয়ে যাও, প্লাস ফাইভ এক্স ওয়ান হবে যাবে, তাহলে প্লাস ফাইভ এক্স ওয়ান থেকে মাইনাস থ্রি এক্স ওয়ান, ফাইভ এক্স ওয়ান থেকে মাইনাস থ্রি এক্স ওয়ান গেলে হচ্ছে টু এক্স ওয়ান থাকে এই পাশটা। তো সলভ করো, সলভ করলে টু টু কাটা, তাহলে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু। যদি এরকম হয় যে এক্স এর দুইটা ভিন্ন মান ধরে মান বসায় সেই দুইটাকে সমান
করে যদি আলটিমেটলি x1 এবং x2 সমান চলে আসে তাহলে এটা এক এক ফাংশন হবে। বা এটা জাস্ট এখন বেসিকে যাচ্ছি না, এমসিকিউ কনসেপ্ট এটাই মনে রাখো। দুইটা ভিন্ন মান বসাবা, বসায় সলভ করে যদি দেখো যে আলটিমেটলি x1 এবং x2 সমান হয়ে গেছে, এটা এক এক ফাংশন, শেষ। তার মানে সমান হয়েছে x1 = x2 হয়েছে, এটা এক এক ফাংশন। এরপর আসো সার্বিক ফাংশন। আচ্ছা, সার্বিক ফাংশনের কাহিনীটা কি হচ্ছে? সার্বিক ফাংশনের ক্ষেত্রে শর্ত হচ্ছে রেঞ্জটা তার কোডোমেনের সমান হইতে হবে। একটা কথা মনে রাখবা, রেঞ্জটা কার সমান হবে? কোডোমেনের সমান হবে। তো এখানে আসলে কোডোমেন দেওয়া নাই, তারপরও ঠিক আছে, কিছু দেওয়া নাই, আমরা ধরে নিব যে ঠিক আছে হইতে পারে। সার্বিক ফাংশন আসলে এখানে শিওর না, কোডোমেন দেওয়া নাই, কোশ্চেনের একটু অসম্পূর্ণ। যাই হোক, দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি রেঞ্জটা হচ্ছে কোডোমেনের সমান, ধরে নিচ্ছি। আর পরেরটা বলছে হচ্ছে f of -5 হচ্ছে অসংজ্ঞায়িত। এটা f of -5 কে অসংজ্ঞায়িত হবে, চল আমরা একটু দেখি। আমরা তো এইটুকু বুঝলাম। তাহলে এই ফাংশনটা ছিল হচ্ছে এরকম, x - 3 ডিভাইডেড বাই হচ্ছে x - 5। তাহলে বলছে এটা যদি f of x হয়, তাহলে বলছে f of -5 হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে x এর জায়গায় জাস্ট -5 বসাও। f of -5 মানে কি? x এর জায়গায় জাস্ট -5 বসে, x এর জায়গায় -5 বসাইলে কি হবে দেখো, এটা -5 -3, এটাও -5 হবে। তাহলে x এর জায়গায় -5 -5, এটা কি অসংজ্ঞায়িত হচ্ছে? উল্টাপাল্টা কিছু আসতেছে না, এটা তো কোনো একটা বাস্তব মানই আসতেছে। উপরে হবে -8, নিচে হবে -10, মাইনাস মাইনাসে কাটা 8/10 মানে 4/5, এটা তো একটা বাস্তব মানই আসতেছে। তাহলে কি অসংজ্ঞায়িত হইলো? নিচে কি 0 চলে আসছে যে কোনো কিছু ডিভাইডেড বাই 0, এরকম তো আর আসে নাই, বাস্তব মানই আসছে। তাহলে f of -5 অসংজ্ঞায়িত, এটা ভুল, এটা অসংজ্ঞায়িত না, একটা বাস্তব মান আসছে মানে এটা সংজ্ঞায়িত। তাইলে 3 নম্বরটা হবে না, তো বুঝতেই পারতেছে একা। এবার দেখো f of x √ওভার হচ্ছে 4 - x², বলছে এটার ডোমেইন কত? আগের মতোই, বুঝতেই পারতেছো রুটের ভিতরের কোনো জিনিসের মান নেগেটিভ হওয়া সম্ভব না। নেগেটিভ হইলে ওইটা √ওভার নেগেটিভ মানে কোনো বাস্তব সংখ্যা আসবে না। সো তাইলে পজিটিভ হইতে হবে, মানে 0 বা 0 থেকে বড় হইতে হবে। 0 হইলেও সমস্যা নাই, কারণ √ওভার 0 মানে 0, সমস্যা নেই। তাহলে 0 সমান বা 0 থেকে বড় হইতে হবে, তাহলে গ্রেটার অর ইকুয়াল 0। এখন আসো একটা কাজ করি, আমি x এর উপরে মাইনাসটা রাখবো না, তাহলে এটাকে -1 দিয়ে গুণ করি। তাহলে -1 দিয়ে গুণ করলে এটা হবে -4, 4টা হবে -4 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে x²। এখন তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা, যখন আমি মাইনাস কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করব, তখন এই যে অসমতা উল্টে যাবে, অর্থাৎ গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে। তাহলে এটা গ্রেটার দ্যান ছিল, এটা লেস দ্যান হয়ে যাবে। ইকুয়ালটা থাকবে, ইকুয়াল থাকবে, তাহলে গ্রেটার আর ইকুয়ালটা উল্টে যে লেস আর ইকুয়াল হয়ে যাবে। আর শূন্যকে -1 দিয়ে গুণ করো, ভাগ করো, যাই করো, শূন্য তো শূন্যই থাকবে। ঠিক আছে, তাইলে এই হচ্ছে অবস্থা। এবার আসো তাহলে এটা x² - 4, বলো x² - 4, তাহলে x² - 2², তাহলে x² - 2² মানে a² - b² এর সূত্র। তাহলে a + b ইন্টু হচ্ছে তোমার a - b, তাহলে ইজ লেস অর ইকুয়াল 0 হইতে হবে, শর্ত হচ্ছে এইটা। এবার আসো, আগের বার কি বলছিলাম দেখো, এখন দেখো এই জিনিসটা, দুইটা বীজগাণিতিক রাশির গুণফল কখন 0 থেকে ছোট হয়? তাহলে 0 থেকে ছোট হয় মানে নেগেটিভ হইতে হবে। তাহলে এবার এই দুইটার গুণফলকে নেগেটিভ হইতে গেলে বুঝতেই পারতেছো, একটাকে হচ্ছে প্লাস হইতে হবে আর একটাকে মাইনাস হইতে হবে, কারণ আমরা জানি যে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস হচ্ছে 0 থেকে ছোট, মাইনাস নেগেটিভ 0 থেকে ছোট। তাহলে এবার কিন্তু এরকম হইতে হবে, তাহলে একটাকে প্লাস আর একটাকে মাইনাস হইতে হবে। এটা কখন সম্ভব? চলো আগে দেখি, আগে দুইটাকে 0 ধরো, x + 2 কে 0 ধরলে x এর মান আসে হচ্ছে -2, তাহলে x এর মান একটা আসে হচ্ছে -2। আবার x - 2 কে 0 ধরলে x এর মান আসে হচ্ছে +2, তাহলে x এর আমি দুইটা মান পেয়ে গেলাম। এবার আসো কখন 0 থেকে ছোট হয়? দুইটা বীজগাণিতিক রাশির গুণফল কখন 0 থেকে ছোট হয়? একটু আগে বলছিলাম যে কখন বড় হয়, কখন 0 থেকে বড় হয়, একটু আগে বলছিলাম যে যখন ছোটটার থেকেও ছোট। দেখো কখন 0 থেকে বড় হয়, দেখো যখন x এর মান ছোটটার থেকেও ছোট অথবা x এর মান বড়টার থেকেও বড়, এরকম ক্ষেত্রে 0 থেকে বড় হয়। আর এবার উল্টা, এবার হচ্ছে 0 থেকে ছোট হইতে হবে এই দুইটা গুণফলকে। তাহলে সেই ক্ষেত্রে এটা হয় হচ্ছে ছোটটার থেকে বড় কিন্তু বড়টার থেকে ছোট, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে x এর মান হবে -2 থেকে হচ্ছে সমান বা তার বড়, কিন্তু +2 এর সমান বা তার থেকে ছোট হবে, অর্থাৎ এবার -2 থেকে +2 এর মধ্যে হবে। তাহলে মজার জিনিসটা বুঝছো? তাহলে এটা শর্টকাট মনে রাখবা, দুইটা বীজগাণিতিক রাশির গুণফল বা ভাগফল কখন 0 থেকে বড় হয়? যখন এটা ছোটটার থেকেও ছোট অথবা বড়টার থেকেও বড় হয়। আর কখন 0 থেকে ছোট হয়? যখন এটা ওই যে ছোটটার থেকে বড় কিন্তু বড়টার থেকে ছোট, এর মাঝখানে থাকে, -2 থেকে +2। তাহলে এবার ডোমেন হচ্ছে এটা, x এর মানই তো ডোমেন, তাহলে এবার ডোমেন হচ্ছে -2 থেকে +2। এবার এটাকে যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করো, তাহলে -2, 2 হবে। এবার বলো -2 সমান হইলেই সেখানে বদ্ধ ব্যবধি চলে আসবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট। সেম ভাবে +2 এর সমান, তাহলে সমান হইলেই সেখানে বদ্ধ ব্যবধি চলে আসবে, তাহলে এবার হবে -2 থেকে 2, থার্ড ব্র্যাকেট। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে চলে আসো, তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। তাহলে এবার চলে আসো f of x = হচ্ছে x² হলে f ইনভার্স, এটা কিন্তু f ইনভার্স 1, তাহলে f ইনভার্স
169 হচ্ছে তোমার কত। এরকম অঙ্কের ক্ষেত্রে এফ ইনভার্স কোনো কিছু বের করতে বলে, তাহলে এফ ইনভার্স ওই সামথিং, ঠিক আছে, এফ ইনভার্স সামথিং এটা ইজ ইকুয়াল টু এক্স ধরবা। শর্টকাট হচ্ছে এরকম ক্ষেত্রে এফ ইনভার্স সামথিং এটা ইজ ইকুয়াল টু এক্স ধরবা। এবার এফ ইনভার্স বের করে নেওয়ার জন্য এই পাশে একটা ফাংশনের চিহ্ন দিতে হবে, জাস্ট একটু বুঝাচ্ছি। এফ ইনভার্সটাকে হচ্ছে বাদ দিয়ে দেওয়ার জন্য এই পাশে একটা ফাংশন নিবা, তাহলে ফাংশন আর এফ ইনভার্স মিলে বাদ চলে যাবে, বাদ চলে যায় এই পাশটা হচ্ছে 169 হয়ে যাবে। আর এই পাশে যদি একটা ফাংশন নাও তাহলে এই পাশেও আর একটা ফাংশন নিতে হবে, বুঝতেই পারছো। এক পাশে ফাংশন নিলে তোমাকে আরেক পাশেও ফাংশন নেওয়া লাগবে, তাহলে এই পাশে ফাংশন আর এফ ইনভার্স মিলে বাদ চলে যাবে, আর এই পাশে ফাংশন নিলে এটা এফ অফ এক্স হয়ে যাবে, এটা এফ অফ এক্স হয়ে যাবে। তার মানে 169 ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে কত? এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার, তার মানে এটা মানে হচ্ছে আসলে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে 169। এক্স স্কোয়ার যদি 169 হয়, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 169। 169কে রুট করলে মুখস্থ রাখতে পারো 13 আসে, তার মানে এক্স এর মান আসলে প্লাস মাইনাস 13, তাহলে প্লাস 13 অথবা মাইনাস 13। এবার কিন্তু আর রেঞ্জের মধ্যে নাই যে মাইনাস 13 থেকে প্লাস 13 এরকম না, হয় প্লাস 13 নয়তো মাইনাস 13, এরকম ডিরেক্ট মান হইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখে যে মাইনাস 13 কমা প্লাস 13। মানে এবার আর কোনো রেঞ্জের মধ্যে না যে মাইনাস 13 থেকে প্লাস 13 পর্যন্ত, এরকম না, হয় মাইনাস 13 নয়তো প্লাস 13, দুইটা মান। এবার এরকম হইলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লেখে, সো এবার এটা সেকেন্ড ব্র্যাকেটে হবে। আচ্ছা, অপশনটায় হয়তো বা একটু প্রশ্ন তুলতে ভুল করছে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস 13 কমা 13, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। কারণ এবার কিন্তু এরকম হয় নাই যে মাইনাস 13 থেকে 13 পর্যন্ত, এরকম হয় নাই, ঠিক আছে, যে আমার খোলা বা বদ্ধ ব্যবধি চিন্তা করতে হবে। এবার ডিরেক্ট মাইনাস 13 অথবা প্লাস 13, তাহলে এগুলো সেকেন্ড ব্র্যাকেটে হবে। ওকে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 2, তাহলে এই ফাংশনের ডোমেইন কত বলো? এটা কি কিছু হইলো? ডোমেইন মানে এক্স এর মান, তাহলে এখানে এক্স এর মান বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রুটের ভিতরে কোনো কিছুর মান নেগেটিভ হয় না, তাহলে রুটের ভিতরে যা আছে সেটা হচ্ছে 0 বা 0 থেকে বড় হইতে হবে। তাহলে এবার বাকিটা তো বুঝতেছি, মাইনাস 2 ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 2 ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু, ওই সমান সমানের মতোই, যে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2, এখানেও সেম, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 2টা ওই পাশে যে প্লাস 2 হয়ে যাবে, তাহলে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 2। আর এবার চিহ্ন চেঞ্জ হলো না কেন ভাইয়া? কারণ এবার তো আমি কোনো কিছু দিয়ে গুণ করি নাই, আমি কি এবার -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করছি? এরকম তো করি নাই, সো এটা চেঞ্জ হবে না। ওকে, তাইলে এটাই, তার মানে এক্স এর মান 2 এর সমান বা 2 এর থেকে বড়। এখন এটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখাই, ধরো এটা হচ্ছে 2, তাহলে 2 এর সমান বা তার থেকে বড় মানে ইনফিনিটি পর্যন্ত। মানে কত বড় বলা নাই, তাহলে অসীম পর্যন্ত যাবে। তাহলে 2 এর সমান বা 2 এর থেকে বড়, তাহলে 2 এর সমান বা 2 এর থেকে বড় মানে অসীম পর্যন্ত। তাহলে এটাকে যদি এখন আমরা ব্র্যাকেটে লিখি তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে 2 এর সমান, তাহলে 2 লেখো, কমা কত পর্যন্ত যাবে? অসীম পর্যন্ত যাবে। এটা তো কোনো কতটুকু বড় হবে এটা তো বলা নাই, তাহলে 2 এর সমান বা 2 এর থেকে বড় মানে অসীম পর্যন্ত, তাহলে 2, ইনফিনিটি। এখন আসো 2 এর সমান ছিল, তাহলে এটা বদ্ধ ব্যবধি হয়ে যাবে, এই পার্টটা বদ্ধ ব্যবধি হয়ে যাবে। আর অসীমকে কি তুমি কখনো অসীমের সমান কোনো কিছু হইতে পারে আসলে? অসীমকে কি কখনো তুমি বদ্ধ আকারে লিখতে পারবা? কারণ অসীমের সমান তো আসলে কত অসীম আমরা জানি না, সো অসীম সবসময় খোলা ব্যবধির মধ্যে থাকে, অসীম অলওয়েজ খোলা ব্যবধির মধ্যে থাকে, মানে ফার্স্ট ব্র্যাকেট। তার মানে এখানে হবে থার্ড ব্র্যাকেট, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই যে এটা অ্যান্সার। 2, ইনফিনিটি এখানে হবে থার্ড ব্র্যাকেট, কারণ এটা বদ্ধ ব্যবধি। আর অসীমকে কখনো তুমি আটকাইতে পারবা না, অসীম কখনো বদ্ধ হয় না, সে সবসময় খোলা ব্যবধি হয় এটা। কারণ অসীম কত অসীম আমরা কেউ জানি না। তোমার কাছে মনে হতে পারে 1-এর পরে 100 কোটি শূন্য বসাইলে এটা অসীম, আমার কাছে মনে হলো না 1-এর পরে 500 কোটি শূন্য বসাইলে অসীম। তাহলে এই জন্য অসীমকে কখনো সমান করা যায় না, এই জন্য অসীম খোলা ব্যবধি হয়। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? ওকে, তাহলে এবার আসো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x মাইনাস 2, জি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 5 হলে গফ -2 এর মান কত? আচ্ছা, গফ না, তোমার গফ না থাকলেও দেখো ফাংশনের কিন্তু গফ আছে, গার্লফ্রেন্ড আছে। আচ্ছা যাই হোক, তাহলে একটু মজা করলাম। তাহলে গফ -2 মানে কি? গফ -2 এই জিনিসটার মানে আসলে হচ্ছে জি অফ এফ অফ -2, এটার মানে হচ্ছে জি অফ এই যে এফ অফ -2, এটাই, আর কিছু না। তাহলে গফ -2 মানে আসলে জি অফ এফ অফ -2। তাহলে তুমি আগে হচ্ছে এফ অফ -2 বের করো, তাহলে এখান থেকে এফ অফ -2 বের করো। তাহলে এফ অফ এক্স এর মান যদি এত হয় তাহলে এফ অফ -2 কত? তাহলে এক্স এর জায়গায় -2 বসাও, তাহলে এফ অফ এক্স এর জায়গায় জাস্ট এফ অফ -2 বসাও। তাহলে এক্স এর জায়গায় -2 বসাইলে -2 ইন্টু 3, তাহলে -6 -2, তাহলে -8। তার মানে এফ অফ -2 ইজ ইকুয়াল টু হচ্ছে -8। তার মানে জি অফ এফ অফ -2 মানে আসলে জি অফ -8। তার মানে এটা আসলে জি অফ -8, কারণ এফ অফ -2 মানে হচ্ছে -8।
তাহলে এটার জায়গায় জাস্ট -8 বসবে, তাহলে জি অফ -8, তাহলে জি অফ -8 এর মান বের করলেই হচ্ছে। তাহলে জি অফ এক্স যদি এত হয় তাহলে জি অফ -8 কত, তাহলে এক্স এর জায়গায় জাস্ট -8 বসাও, এক্স এর জায়গায় -8 বসাইলে -8 ইন্টু 2 তাহলে -16 প্লাস 5 তাহলে -11, তাহলে জি অফ -8 হচ্ছে তোমার -11, ঠিক আছে। ওকে, এরপরে আসো এফ অফ এক্স ইজ ইকাল টু 3x - 2, তাহলে জি অফ এক্স ইজ ইকাল টু 2x প্লাস 5 হলে এফ ইনভার্স এক্স কত, এফ ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে বলো এফ ইনভার্স এক্স আসলে কত হবে, তাহলে এটা হচ্ছে বিপরীত ফাংশন, তাহলে এফ ইনভার্স এক্স এটা হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে বিপরীত ফাংশন হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে মনে হয় কোশ্চেনটাই আসলে ভুল আসছে, এফ ইনভার্স, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইরকম হইলে বলছে এফ ইনভার্স এক্স কত, তাহলে বিপরীত ফাংশন, ঠিক আছে, সহজ কথা। তাহলে এরকম বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে, আমি তোমাকে সিম্পলি বলি, বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে পুরো এফ অফ এক্সকে তুমি আগে ওয়াই ধরো, এফ অফ এক্সকে তুমি আগে ওয়াই ধরো, বিপরীত ফাংশন বের করার ট্রিক্সটা দেখো, এরকম খইলে পুরো জিনিসটাকে ওয়াই ধরবা, ঠিক আছে। এখন ওয়াই ধরলে বলো তো এখানে ফাংশন তুলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা ইনভার্স ফাংশন নিয়ে আসতে পারি, এফ ইনভার্স, এফ ইনভার্স আনলে সে এফ ইনভার্স আর এফ বাদ চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে তখন শুধু এক্স, আর এই পাশে এফ ইনভার্স আনলে এই পাশে এফ ইনভার্স আনতে হবে, তখন এই পাশে এফ ইনভার্স আনলে এটা হয়ে যাবে এফ ইনভার্স ওয়াই, তার মানে এক্স ইজ ইকাল টু আসলে এফ ইনভার্স ওয়াই, তুমি একটা জিনিস মনে রাখলা। আচ্ছা এবার আসো, এবার জাস্ট কিছু না, তুমি এফ অফ এক্স মানে ওয়াই ধরছো না, তাহলে এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে হচ্ছে আসলে 3x - 2, তাহলে 3x - 2 এখানে বসায় দাও, তার মানে আসলে ওয়াই ইজ ইকাল টু হচ্ছে তোমার 3x - 2, তাহলে ওয়াই ইজ ইকাল টু যদি 3x - 2 হয় তুমি এক্স এর মান বের করো এখান থেকে, তাহলে ওয়াই ইজ ইকাল টু 3x - 2 হলে এক্স এর মান কত হবে বলো, -2 পাশে গেলে হচ্ছে +2, তাহলে ওয়াই +2 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে এক্স এর মান হবে হচ্ছে ওয়াই +2 ডিভাইডেড বাই 3, কথাটা বুঝছো? মানে এটা মানে যদি এটা হয় তাহলে এক্স এর মান বের করো, তাহলে -2 পাশে গেলে +2, তাহলে ওয়াই +2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এখন আসো এক্স এর জায়গায় তুমি এই মানটা বসায় দাও, তার মানে এটা মানে কিন্তু এফ ইনভার্স ওয়াই, আমি শর্টকাট দেখাচ্ছি, তাহলে তখন এক্স এর জায়গায় বসাবা হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তাইলে এটা হয়ে যাবে এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স ওয়াই যদি এখন এত হয় তাহলে বলছে এফ ইনভার্স এক্স কত, জাস্ট ওয়াইয়ের জায়গায় এক্স বসায় দাও, তাহলে ওয়াইয়ের জায়গায় খালি এক্স বসায় দাও, তাহলে এফ ইনভার্স ওয়াই যদি এত হয় তাহলে এফ ইনভার্স এক্স হবে এখানে এক্স, তাহলে এখানেও হবে এক্স +2 ডিভাইডেড বাই 3, তাহলে এফ ইনভার্স এক্স হচ্ছে ওয়াইয়ের জায়গায় এক্স বসাও, তাহলে এটা হয়ে যাবে এক্স +2 ডিভাইডেড বাই 3, তাহলে এক্স +2 ডিভাইডেড বাই 3 যে 1/3 ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে অ্যান্সার, শেষ। এইভাবে বিপরীত ফাংশন বের করা লাগে, এটা বড় ম্যাথও এভাবে করতে পারবা, তবে সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে বিপরীত ফাংশন তখনই বের করা যাবে যখন ফাংশনটা একই সাথে এক এক এবং সার্বিক ফাংশন হবে। যাই হোক, এগুলা রিটেনের কোশ্চেন। তাহলে এফ অফ এক্স কিন্তু বিপরীত ফাংশন এমনি বের করতে হবে, যেটারে ওয়াই ধরবা এক্স ইজ ইকাল টু এফ ইনভার্স ওয়াই, পরে ওয়াই ইজ ইকাল টু আবার এই যে এটা লেখে এক্সের জন্য ওয়াইয়ের মান বের করবা, এক্সের বদলে এটা বসাবা, দেন লিখবা যে ওয়াইকে এক্স দ্বারা প্রতিস্থাপন করে পাই, দিয়ে বসাইলেই তোমার বিপরীত ফাংশন চলে আসবে। এটা রিটেনের কোশ্চেনও হয়ে গেল। তাহলে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার -5, তাহলে এরকম একটা জিনিস। তারপরে বলছে -2 ইজ লেস অর ইকুয়াল এক্স ইজ লেস অর ইকুয়াল 10, তাহলে বলছে টি এর কোন মানের জন্য, টি এর কোন মানের জন্য এফ অফ টি -2 বৈধ হবে বলো। তাহলে এফ অফ এক্স যদি এত হয়, আসলে আমারে বলছে এফ অফ টি -2, তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গায় টি -2 বসবে, তাহলে এখানে বুঝতে পারতেছো এখানে এক্স এর জায়গায় টি -2 বসবে, তাহলে এটা কখন বৈধ হবে, তাহলে এটা কখন বৈধ হবে যখন তুমি এক্স এর জায়গায় টি -2, তাহলে অলরেডি এক্স এর জন্য একটা শর্ত দেওয়া আছে যে এই ফাংশনটা তখনই বৈধ হবে যখন এই যে এরকম একটা শর্ত দেওয়া আছে, এই ফাংশনটা তখনই বৈধ হবে যখন এরকম একটা শর্ত দেওয়া আছে। তাহলে আমারে বলছে এফ অফ টি -2 কখন বৈধ হবে, তাহলে এক্স এর জায়গায় আমরা টি -2 বসাবো, তার কারণ এখানে এক্স মানেই আসলে পরবর্তীতে টি -2, তাহলে এখানে যে শর্তটা দেওয়া আছে এক্স মানেই আসলে টি -2, তাহলে এক্স এর জায়গায় জাস্ট তুমি টি -2 বসায় দাও, একই জিনিসই তো, এক্স মানেই তো টি -2, তাহলে এই শর্তের মধ্যে খালি টি -2 বসাও, এবার বাকিটা হয়ে গেছে। এখন এখান থেকে টি এর মান বের করার জন্য -2 এর সাথে কি করতে হবে, +2 করতে হবে, তাহলে -2 + 2 মিলে কাটাকাটি চলে যাবে, তাহলে সবগুলোতে +2 যোগ করো, তাহলে সব পাশে +2 যোগ করো, এই পাশে +2 যোগ করলে তাহলে -2 + 2 মানে 0, এই পাশে +2 যোগ করলে ওই যে -2 + 2 মিলে 0, তাহলে শুধু টি থাকবে টি, আর এই পাশে +2 যোগ করো, তাহলে 10 + 2 তাহলে 12, আর আমরা যোগ বিয়োগ করতেছি, যোগ বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হবে না, চিহ্ন তখনই চেঞ্জ হবে যখন আমরা -1 দিয়ে গুণ বা ভাগ করব, তাহলে এখানে যোগ বিয়োগ করলে কোনো সমস্যা নেই। তাহলে শর্ত হচ্ছে 0 ইজ লেস অর ইকুয়াল টি ইজ লেস অর ইকুয়াল 12, এটাই হচ্ছে শর্ত, ঠিক আছে, এই যে লাস্টেরটা হচ্ছে শর্ত, শেষ। এক্স একটি অশূন্য সেট,
এবং এফ হচ্ছে একটা ফাংশন যেখানে এক্স হচ্ছে তার ডোমেইনের সেট আর পরের এক্সটা হচ্ছে তার কোডোমেইনের সেট। আমি একটু বলে দিই এটাকে কেমনে পড়তে হয় বা এটাকে পড়ার নিয়ম হচ্ছে এফ হচ্ছে একটা ফাংশন যেখানে প্রথমটা হচ্ছে তার ডোমেইনের সেট আর পরেরটা হচ্ছে তার কোডোমেইনের সেট। ঠিক আছে, তাহলে বলছে উদ্দীপকে বর্ণিত হচ্ছে তোমার ফাংশনের আসলে রেঞ্জ কত। আচ্ছা, নর্মালি কিছু তো বলে দেয় না, এখানে তো কিছুই বলে দেয় না, তাহলে নর্মালি কাহিনীটা কি হয় বুঝছো? নর্মালি হচ্ছে তোমার কাহিনীটা আসলে কি হয় যে কোনো কিছু যদি না বলে দেয় সাধারণত, তাহলে কোনো একটা ফাংশনের রেঞ্জ হচ্ছে তার কোডোমেনের সমান হয় নর্মালি। এখানে কিছু বলে দেয় না এটা সার্বিক ফাংশন না কি ফাংশন কিছু বলে দেয় নাই। তাহলে নর্মালি যদি কোনো কিছু না বলে দেয় সাধারণত ফাংশনের রেঞ্জটা তার কোডোমেনের সমান হয়। কোডোমেন হচ্ছে পরেরটা, তীর চিহ্নের পরেরটা হচ্ছে কোডোমেন। কিছু না বললে সাধারণত এমসিকিউ এর টেকনিক রেঞ্জটা কোডোমেনের সমান হয়। জাস্ট টেকনিকের জন্য বলতেছি, বেসিক এরকম না, বেসিক কিছু কাহিনী আছে। তাহলে শর্টকাট, তাহলে এখানে রেঞ্জ হচ্ছে এক্স। ওই যে এক্স, এই এক্সটাই হচ্ছে মানে এক্সের সেটটাই হচ্ছে রেঞ্জ। এই সেট, এটা একটা সেট বোঝাচ্ছে, এই সেটটাই হচ্ছে তখন রেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নিচের কোন ফাংশনটি হচ্ছে এক এক এবং সার্বিক? আচ্ছা, সার্বিক ফাংশন আসলে সত্যি কথা কোডোমেন না বলে বোঝার কোনো উপায় নাই। সার্বিক ফাংশন অ্যাকচুয়ালি কোডোমেন না বলে বোঝার উপায় নাই। তো আমি ধরে নিচ্ছি এখানে সবগুলাই সার্বিক ফাংশন। কোডোমেন তো বলে নাই আলাদা করে যে এটা কোডোমেন, তাইলে আমি চেক করে দেখতে পারবো যে রেঞ্জটা কত। রেঞ্জটা যদি কোডোমেনের সমান আসে তাহলে এটা সার্বিক ফাংশন। তো এটা দেখার উপায় নাই, কিন্তু এক এক ফাংশন দেখার উপায় আছে। এক এক ফাংশন দেখার উপায় আছে। ঠিক আছে, এক এক ফাংশন হচ্ছে দেখার উপায় আছে। এক এক ফাংশন মানে হচ্ছে সহজ কথায় যদি বলি, এটা তুমি অঙ্ক দিয়েও বের করতে পারবো, যে x1 x2 ধরেও তুমি আসলে করতে পারবো, অথবা আরেকটা টেকনিক আছে। এক এক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে x এর একটা মানের জন্য একটাই y পাওয়া লাগবে, x এর একটা মানের জন্য একটাই y পাওয়া লাগবে, তাইলে এটা হচ্ছে এক এক ফাংশন হবে। যেমন প্রথম ইয়েতে আমি ধরো x এর মান যদি আমি, আচ্ছা এই পুরাটাকে তুমি y ধরো, এই পুরাটারে y ধরো, তাহলে আমি কি বলছি এক এক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে x এর একটা মানের জন্য একটাই y পাওয়া লাগবে। তাহলে ধরো এই প্রথমটায় এক্স এর মান তুমি -1 ধরো, এক্স এর মান -1 ধরলে তাহলে -1 হোল স্কোয়ার মানে +1, তাহলে 2 ইন্টু +1 মানে হচ্ছে +2, তাহলে তখন দেখো y এর মান হচ্ছে +2। আবার এক্স এর মান তুমি প্রথমটায় হচ্ছে +1 ধরো, +1 ধরলেও দেখো এক্স এর মান +1 ধরলে +1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, 1 ইন্টু 2 মানে 2, তাহলে y এর মান 2। তাহলে দেখো আমি কি বলছিলাম, এক্স এর একটা মানের জন্য একটা y পাওয়া লাগবে, কিন্তু এখানে সমস্যাটা হয়েছে এক্স এর দুইটা ভিন্ন ভিন্ন মানের জন্য। দেখো -1 জন্য আমি y এর মান 2 পাচ্ছি, +1 এর জন্য y এর মান 2 পাচ্ছি। যদি এরকম হয় যে x এর দুইটা ভিন্ন মানের জন্য আমি একই হচ্ছে y পাচ্ছি, এটা ফাংশন হবে, কিন্তু এটা এক এক ফাংশন হবে না, তাহলে এটা এক এক ফাংশন নয়। সেমভাবে এখানে দেখো x এর মান তুমি যদি -1 ধরো, 2 ইন্টু -1 মানে হচ্ছে -2, কিন্তু মডিউলাস করলে মডিউলাস -2 মানে কিন্তু আলটিমেটলি +2, তাহলে x এর মান -1 ধরলেও +2 আসে, আবার তুমি এখানে x এর মান +1 ধরলেও দেখবা +2 আসবে, তাহলে এটার মতোই অবস্থা। তাহলে এটাও কিন্তু এক এক ফাংশন না, কারণ x এর দুইটা ভিন্ন মানের জন্য কখনোই y এর মান সেম হবে না এক এক ফাংশনের ক্ষেত্রে, কিন্তু এখানে সেম হয়ে গেছে মানে এই দুইটা এক এক ফাংশন না। সেমভাবে কজের ক্ষেত্রেও সেম, cos 0 এর মান হচ্ছে 0, সরি cos 0 এর মান হচ্ছে 1, সরি cos 0 এর মান হচ্ছে 1। আবার দেখবা হচ্ছে cos কি বলে cos হচ্ছে তুমি দেখবা যে cos 0 এর মান হচ্ছে 1, 90 ডিগ্রি তো 0, cos 180 ডিগ্রি। আচ্ছা, আবার দেখবা cos 360 ডিগ্রির মানও হচ্ছে 1, অর্থাৎ তুমি x এর মান যদি 0 বসাও, দেখো এই যে cos 0 এর মান হচ্ছে 1 রেডিয়ানে যদি বসাই, আবার cos 360 ডিগ্রি বসাও অর্থাৎ 2π, cos 2π এটাও কিন্তু 1। তাহলে দেখছো x এর দুইটা ভিন্ন মান, একবার 0 বসায়ও দেখো আমি 1 পাচ্ছি, একবার 2π বসায়ও দেখো পুরাটা 1 পাচ্ছি, তাহলে এটাও এক এক ফাংশন না। এখানে একমাত্র এক এক ফাংশন হচ্ছে আসলে লাস্টেরটা, একমাত্র এক এক ফাংশন লাস্টেরটা। যেমন তুমি এখানে x এর মান তুমি যদি 1 বসাও তাহলে 1 + 2 মানে 3, 3/3 মানে পুরা ফাংশনটার মান 1 আসে। x এর মান 1 হলে y এর মান 1 হয়। আবার x এর মান যদি তুমি -1 বসাও, -1 বসাইলে তখন কিন্তু এটা আসে হচ্ছে তোমার 1/3। তাহলে দেখছো x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y ভিন্ন ভিন্ন আসতেছে, এটাই হচ্ছে এক এক ফাংশন হওয়ার শর্ত। তো এরকম করে তুমি দেখো x এর মান 1 বসায় দেখো একটা পাবা, -1 বসাইলে আরেকটা মান পাবা, তাহলে এটাই হচ্ছে এক এক ফাংশন হওয়ার শর্ত, যে x এর দুইটা ভিন্ন মানের জন্য y এর দুইটা ভিন্ন মান। আর বাকি সবগুলো দেখবে x এর দুইটা ভিন্ন মানের জন্য কিন্তু y এর একই মান পাওয়া যায়, cos 0 এর মানও হচ্ছে 1, আবার cos 360 ডিগ্রি বা 2π এর মানও কিন্তু আসলে 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, তাইলে দেখো f of x is equal to 2 into e to the power হচ্ছে 2x হলে, দেখো f of x is equal to হচ্ছে 2 into e to the power হচ্ছে তোমার 2x হলে, তাইলে তোমাকে কোশ্চেনে হচ্ছে বলছে f of ln 2x এর হচ্ছে মান কত। তাহলে এটা হচ্ছে 2 into e to the power হচ্ছে 2x,
তাহলে এফ অফ ln 2x এর মান কত? তাহলে x এর জায়গায় ln 2x বসবে। তাহলে x এর জায়গায় যখন ln 2x বসবে, এটা মানে লন বা এটাকে উচ্চারণ করে ln, তাহলে এখানে x এর জায়গায় ln 2x বসবে। তাহলে 2 e টু দি পাওয়ার 2x ছিল, x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় তাহলে ln 2x বসবে। তাহলে x এর জায়গায় এই যে এখানে ln 2x বসবে। এখন আসলে লগারিদমের নিয়মে আমরা কি জানি? ঠিক আছে, লগারিদমের নিয়মে আমরা জানি হচ্ছে সামনে কোনো কিছু থাকলে এটা পাওয়ার আকারে চলে যায়। ঠিক আছে, লগারিদমের নিয়মে আমরা জানি কি, যে সামনে কোনো কিছু থাকলে এটা আলটিমেটলি হচ্ছে তোমার পাওয়ার আকারে হচ্ছে তোমার চলে যায়। ঠিক আছে, তাহলে সামনে 2 আছে, এই 2টা পাওয়ার আকারে ওই পাশে চলে যাবে, পাওয়ার আকারে চলে যায়, তাই না? আমরা জানি। তাহলে পাওয়ার আকারে চলে গেলে পুরোটার উপরে পাওয়ার হয়ে যাবে 2। ওকে, তাহলে এটা হয়ে গেছে ই টু দি পাওয়ার ln 2x স্কোয়ার। তোমরা কি জানো, তোমরা এই সূত্রটা তোমরা কি জানো? ই টু দি পাওয়ার ln y এটা ইজ ইকুয়াল টু আসলে শুধু y। এটা আমি জানি অনেকে বিশ্বাস করতে চাও না, কিন্তু এটা একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের একটা সূত্র। ই টু দি পাওয়ার ln y, এটার প্রমাণ দেখাচ্ছি না, এটা মনে রাখো। ই টু দি পাওয়ার ln y মানে কিন্তু শুধু y। তাহলে সেমভাবে দেখো, ই টু দি পাওয়ার ln 2x হোল স্কোয়ার, তার মানে এটা মানে আসলে এই পুরাটা মানে শুধু 2x হোল স্কোয়ার। যেমন ই টু দি পাওয়ার ln y মানে শুধু y, সেমভাবে ই টু দি পাওয়ার ln 2x হোল স্কোয়ার মানে শুধু 2x হোল স্কোয়ার। তাহলে এইটুকু মানে শুধু 2x হোল স্কোয়ার। তাহলে সামনে একটা 2 আছে, 2 ইন্টু এই যে তাহলে ই টু দি পাওয়ার ln y, এই পুরোটারে y ধরো, তাহলে ই টু দি পাওয়ার ln y মানে শুধু y, শুধু y মানে 2x হোল স্কোয়ার। তাহলে এটা 2 ইন্টু 2x হোল স্কোয়ার, কারণ সামনে একটা 2 ছিল, সামনে একটা 2 ছিল, তাহলে 2 ইন্টু 2x হোল স্কোয়ার, তার মানে 2x হোল স্কোয়ার মানে কি? এখানে হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ারের সাথে আরেকটা 2 গুণ আছে, 4 2 গুণ 8, তাহলে 8x স্কোয়ার হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার আসলে 8x স্কোয়ার। দেখছো? তাহলে এই সূত্রটা আজকে নতুন শিখলে এটা ডিফারেন্সিয়েশনও লাগবে, ইন্টিগ্রেশনও লাগবে। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3 যখন x ইজ গ্রেটার দেন 5। ঠিক আছে, এটা একটা শর্ত। আবার বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 যখন x এর মান হচ্ছে 1 এর সমান বা তার থেকে বড় কিন্তু 5 এর সমান বা তার থেকে ছোট। আর বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 1 যখন হচ্ছে x এর মান 1 এর চেয়ে ছোট। তাহলে এবার বলছে যে এফ অফ 1 প্লাস সাইন 3π/2। আচ্ছা, আমাকে শুধু বলো যে সাইন 3π/2 এর মান কত? এটা তোমাদের একটু পারা উচিত। পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি বসাও তাহলে 500, তাহলে এটা 270 ডিগ্রি। সাইন 270 ডিগ্রির মান কত? এটা গ্রাফ থেকেও বের করা যায় সহজেই। দেখো, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 270 ডিগ্রির মান কিন্তু -1। দেখছো, গ্রাফ থেকে বের করা যায়। সাইন 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান হচ্ছে 1, 180 ডিগ্রির মান হচ্ছে 0, 270 ডিগ্রির মান হচ্ছে -1, নিচের দিকে গেছে তাহলে -1, তাহলে 270 ডিগ্রি এটার মান হচ্ছে -1। তাহলে এইটুকু যদি -1 হয় তাহলে 1 প্লাস -1, তাহলে 1 প্লাস -1 মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, তার মানে এটা মানে আসলে এফ অফ 0। তাহলে পুরোটা 0, তার মানে আসলে এফ অফ 0। তাহলে এফ অফ 0-র মান বের করতে বলছে। তাহলে এফ অফ 0, তাহলে এক্স এর মান আসলে এখানে 0। তাহলে দেখো শর্ত কি বলছে, এক্স এর মান যখন 0 হয়, বলো 0 কিন্তু 1 এর চেয়ে ছোট। দেখো শর্ত বলছে যখন x এর মান 1 এর চেয়ে ছোট তখন কিন্তু ফাংশনটা আসলে এরকম হয়। সো আমরা দেখলাম যে এখানে x এর মান 0, তো তুমি নিজেই বুঝতেছো 0 কিন্তু 1 এর চেয়ে ছোট। তো 0 1 এর চেয়ে ছোট, তার মানে এই শর্ত অ্যাপ্লাই করতে হবে তখন ফাংশনটা। তাহলে এখন x এর মান 0, 0 বসাও, তাহলে এই যে এখানে 0, তাহলে 3 ইন্টু 0 মানে 0 প্লাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে শুধু 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, ওকে। তারপর এফ অফ এক্স, তাহলে একই জিনিস। ঠিক আছে, একই জিনিস, আচ্ছা অলমোস্ট একই জিনিস বলছে যে তাহলে এফ অফ -1 কত? এফ অফ -1 মানে আসলে হচ্ছে এফ অফ -1, এগুলো হচ্ছে সংযোজিত ফাংশন আর কি। ঠিক আছে, তাহলে এফ অফ -1 তুমি আগে বের করো। তাহলে এক্স এর মান -1, তাহলে এখানে তোমাকে আগে টার্গেট হচ্ছে তুমি এফ অফ -1টা আগে বের করো, এই ভিতরেরটার মান বের করো। তাহলে এফ অফ -1 মানে এক্স এর মান -1, তো এক্স এর মান -1 মানে কি? -1 কিন্তু 1 এর চেয়ে ছোট, তাহলে এই শর্তটা মেনে চলবে। বলছে যে এক্স এর মান যখন 1 এর চেয়ে ছোট তখন ফাংশনটা এরকম। তাহলে -1, তাহলে এক্স এর মান -1, তো -1 হচ্ছে +1 এর থেকে ছোট, তাহলে এই শর্ত। তাহলে এক্স এর মান -1 বসাও, তাহলে -1 ইন্টু 3 মানে -3 + 1 মানে -2। তাহলে এফ অফ -1 মানে আসলে হচ্ছে -2। তাহলে এফ অফ -1 মানে যদি -2 হয় তাহলে এই জায়গাটা জাস্ট -2 বসাও, তার মানে এটা মানে আসলে এফ অফ -2, এটা মানে এফ অফ -2। আবার অ্যাগেইন আবার -2 কিন্তু 1 এর চেয়ে ছোট, তাহলে আবার এই সূত্র। তাহলে এক্স এর মান এখন -2, তাহলে আবার এখানে -2 বসাও, এই সূত্রটাই হবে। তাহলে -6 + 1, তাহলে -5 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা মানেই আসলে এফ অফ -1। ঠিক আছে, বুঝছো? ওকে। লাস্ট জিনিস, একটি ফাংশনকে অনটু বা সার্বিক ফাংশন বলা হয় তখনই যখন তার রেঞ্জটা কোডোমেনের সমান। এটা মনে রাখবা, রেঞ্জটা যখন কোডোমেনের সমান। এই লাস্টের অপশনটা সঠিক, বাকিগুলো সঠিক না, বাট প্রবলেমটা হচ্ছে অপশনে শুধু আলাদা করে 3 নাই, তো অ্যান্সার নাই আসলে।
অনটু বা সার্বিক ফাংশন তখনই হবে যখন রেঞ্জটা তার কোডোমেনের সমান হবে। সো একমাত্র লাস্টের অপশনটা হচ্ছে সঠিক। এগুলো হচ্ছে সংজ্ঞা আর কি ফাংশনের। আর এক এক ফাংশন হওয়ার জন্য এক্স এর প্রত্যেকটা আলাদা মানের জন্য ওয়াই এর আলাদা করে মান হবে, সহজ কথা যদি বলি, তাহলে সেটা এক এক ফাংশন হবে। বা আরেকভাবে বের করা যায়, ওই যে x1 x2 ধরে দুইবার বসায় দুইটাকে সমান ধরে যদি x1 এবং x2 সমান পাও, তাহলে এটা এক এক ফাংশন হয়। ওভাবেও টেস্ট করা যায়। যাই হোক, যেমনি টেস্ট করে এটাই হচ্ছে কাহিনী। তাহলে দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা ফাংশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ করলাম। যা বললাম ভাই এইটুকু যদি মাথায় রাখতে পারো, আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারো, পিডিএফটা প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি, ভাই তুমি ফাংশন অনেক ভালো করবে, এমসিকিউটা অন্তত ফাটায় দিয়ে আসতে পারবা। এই বেসিকগুলো তোমার এমসিকিউতে লাগবে। সিকিউটা হয়তো আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে, কিন্তু এমসিকিউ এনাফ। যারা ফাংশন একদম স্কিপ করার প্ল্যান করতেছো, এমসিকিউ এটা পড়ো, এমসিকিউ কিন্তু একদম ফাটায় দিতে পারবা। আর অনলাইনে সবচেয়ে বড় যে মেডিকেল প্ল্যাটফর্ম যেটা আরটিডিএস, তো আমরা আরটিডিএসে তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়েও মেডিকেল অ্যাডমিশন যাদের টার্গেট, তারা মেডিকেল নিয়ে যদি কোনো কিছু তোমাদের জানার থাকে, তোমরা আমাদের হচ্ছে এই নম্বরটায় হচ্ছে মেসেজ দিও, ঠিক আছে? এই নম্বরটায় হচ্ছে আমাদেরকে মেসেজ দিও, অথবা আমাদের এই পেজটাতে হচ্ছে তোমরা মেসেজ দিও, বা তোমাদের যদি একাডেমিকও কোনো কিছু থাকে তোমরা আমাদেরকে এখানে মেসেজ দিও, ঠিক আছে? ওকে, তাইলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ভালো থাকো। আরটিডিএস এর পক্ষ থেকে তোমাদের সবার জন্য হচ্ছে শুভকামনা। ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে।